শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। আজকে আমরা নতুন যে অর্থ বছরের বাজেট আসতে যাচ্ছে সেই বাজেট প্রসঙ্গে আলাপ করব। এই যাবৎকালের রেকর্ড বাজেট দিতে যাচ্ছে এবারের সরকার, এবং সেই বাজেটে আসলে ব্যবসায়ীদের কি প্রত্যাশা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, রাজস্ব ঋণ ব্যবস্থাপনা, এইসব বিষয় নিয়ে আজকে মোটামুটি আমরা আলাপ করব। বাজেট পূর্বাভাস আজকে আমাদের আলাপের বিষয়, এবং সেই প্রসঙ্গে আলাপে নতুন বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা সেটি দিয়ে আলাপ একটু শুরু করি আলমাস ভাইকে দিয়েই। মানে ব্যবসার বিভিন্ন খাতে তো আসলে ট্যাক্স কমানো ব্যবসায়ীদের একটা প্রধান অন্যতম দাবি থাকে, আমরা এই সবসময় লক্ষ্য করি। এবারও নিশ্চয়ই সেই দাবিটি রয়েছে। তো অর্থমন্ত্রী এই বিষয়টি অ্যাড্রেস করে একটি মন্তব্য করেছেন, সেটি হচ্ছে আগামী অর্থ বছরে বেসরকারি খাতকে আমরা ট্যাক্সের সুবিধা দেব, মানে ব্যবসায়ীদেরকে আমরা সুবিধা দেব, কিন্তু তাদের কাছ থেকে আমরা করও আদায় করব। এখন প্রশ্ন হচ্ছে ব্যবসায়ীদেরকে কেমন কি সুবিধা দিলে মানে কাঙ্ক্ষিত যে মাত্রায় কর আদায় করা সম্ভব হবে বলে মনে করেন আলমাস ভাই? ধন্যবাদ। ব্যবসায়ীরা তো কর দিবেই, কিন্তু সমস্যাটা তো সেখানে না। সমস্যাটা তো আমরা এটা তো অনেকদিন ধরে বলে আসছি, আপনিও জানেন যে এই 17 কোটি বা 18 কোটি মানুষের দেশে আমরা কর দেয় কয়টা মানুষ? সো আপনার ইটি নিয়ে আছে হচ্ছে 40 লক্ষ নিবন্ধিত, এবং কর হয়তো দেয় হয়তো 7 থেকে 8 লাখ মানুষ। সো এটা তো চলতে পারে না। তো আপনাকে তো করের যে ট্যাক্স নেটটা তো বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা নিয়ে আলোচনা করতে পারি। অনেক রকমের আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন রকমভাবে এটা চেষ্টা করা হয়েছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এনবিআর যেটা মনে করে বা যেটা করে, যে গত বছর যেখান থেকে বেশি ট্যাক্স পাওয়া গেছে তাদের উপরেই আবার, বিকজ ওটা অলরেডি সহজ, ওই পথটা চেনা, এবং তাদেরকে আরও বেশি করে আবার আরও সাপ্লিমেন্টারি ডিউটি বা অন্যান্য ডিউটি সম্পর্ক ইত্যাদি করে সেখান থেকে ট্যাক্স। তো ওই মানে বার্ডেনটা কিন্তু ওই মানে গুটি কয়েক ব্যবসায়ী বা গুটি কয়েক মানুষের উপরই পড়ছে বারবার করে। সো এই থেকে বের হয়ে আসতে হবে। মানে আমি বলছি না যে ট্যাক্স কমাও সবসময়। ট্যাক্স এটা তো বলছি, কিছু কিছু যে জায়গায়, যেমন মনে করেন কথা আমাদের এআইটি যেটার ব্যাপারে আছে, ট্যাক্স আর টিডিএস যেটা আছে, ডিডাক্টেড অ্যাট সোর্স, আপনি ওইটা যখন পরে আপনি কি রিফান্ড পান কোনোদিন তো সেই রিফান্ড বাংলাদেশে পাওয়া যায়নি। এমন যদি হতো, কালকে আমাকে আমার বন্ধু বলছিল যে আমেরিকাতে যদি সবাই উইলিংলি ট্যাক্স দিতে পারে, বাংলাদেশে কেন উইলিংলি ট্যাক্স দেয় না? বাংলাদেশও দিত, কয়েকটা কারণে দেয় না। যেমন রিটার্নের কথা বললাম, মানে রিফান্ডের কথা বললাম। আমি যদি জানতাম যে ঠিক আছে আমার ট্যাক্স কেটে নিচ্ছে অ্যাট সোর্স, ফাইন, আমি তো বছরের শেষে ওটা রিফান্ড পেয়ে যাব বাকিটা। এটা তো আমি কোনদিন পাই না। সো আমি সবসময় মানে চিন্তা করি কিভাবে এটা চুরি করব, কিভাবে এটা লুকাবো। সো এই জাতীয় জিনিস যদি আপনি এনকারেজ করেন, ট্যাক্সটাকে একটা ফ্রেন্ডলি একটা ব্যাপার নিয়ে বানাতে পারে সরকার। অনলাইনে খুব ইজিলি আমি দিতে পারছি, এটা আমরা বহুদিন ধরে চেষ্টা করছি, এটা পারছি না। আপনি জানেন কেন? বিকজ সোর্সের মধ্যে ভূত আছে। তারা নিজেরাই চায় না যে না, অনলাইনে সব কিছু হয়ে গেলে তো ট্রান্সপারেন্ট হয়ে গেল, অডিট ট্রেল থেকে গেল, তখন অন্য কিছু করা যাবে না, এদিক ওদিক করা যাবে না। সো এইসব কারণে মানে ট্যাক্স মানুষ দিতে চায় না। কিন্তু আমার কথা হচ্ছে যে আবার ব্যবসায়ীদের যদি বলি, ভ্যাটের কথা বলি, আপনি 109টা কোম্পানি, বড় কোম্পানি, এরা ভ্যাট দেয়, বাকিরা তো ছোটোখাটো, আমি ওটা বাদ দিলাম। সেই 109 কেন? এখানে তো আপনার 1 লাখ কোম্পানি হওয়া উচিত। সো এই যে নেটের কথা বারবার বলছি, সো এইগুলো তো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে মানে কিভাবে একই মানুষকে যদি না করে, মানে বোঝা না বাড়িয়ে, এটা আমি কিভাবে বড় করতে পারি। আপনি টেলিকমের কাছ থেকে বারবার করে ট্যাক্স নিচ্ছেন, অথচ চিন্তা করছেন না যে আমার টেলিকমের উপর যদি ট্যাক্স নেই তাহলে আমার বাকি এটা কি হবে, আমার ইন্টারনেটের বিস্তৃতি বাড়বে না, আমার যে পেনিট্রেশন মানে টেলিফোন পেনিট্রেশন বাড়বে না। সো এগুলো আমি চিন্তা করছি না, কিন্তু আমি ট্যাক্স বাড়িয়ে যাচ্ছি। তো এগুলো একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। যে কারণে ব্যবসায়ীদের উপর এক ধরনের চাপ তৈরি হয়। নতুন উৎস মানে ট্যাক্স নেটটা তো বড় করতে হবে, এই কথা আমরা সরকারের স্টেক হোল্ডারদের কাছ থেকে শুনি, আপনারা যারা ইকোনমিস্ট তাদের কাছ থেকে শুনি, কিন্তু যাদের কাজটা করার কথা তারা কেন করেন না? আবার করতে গেলেও আমরা দেখি এক ধরনের পাল্টা তাদের কাছ থেকে বাধা আসে, চাপ আসে যে আমাদের উপর ট্যাক্স। বাধা তো আসবেই, কিন্তু সেটা তো সরকারকে সেভাবে করতে হবে। এবং যেটা এনাম ভাই বললেন যে এটা তো লং টার্ম করতে হবে। যে আমি বললাম যে হ্যাঁ পরের মাস থেকেই ট্যাক্স শুরু হয়ে যাবে তোমাদের, যেটা আগে কেউ দিত না, ওইভাবে করলে তো হবে না। এটা তো একটা আপনাকে ব্রিদিং গ্রাউন্ড দিতে হবে, মানুষকে আস্তে আস্তে এনকারেজ করতে হবে, অভ্যেস করাতে হবে, তারপরে এটা হবে। অনেকভাবে করা যায়। একটু আলমাস ভাই আলাপটা করে আসছে। আলমাস ভাই, আপনি খেয়াল করেছেন কিনা মোটরসাইকেলের উপর অগ্রিম করের কথা বলা হচ্ছে, এআইটির কথা বলা হচ্ছে, আপনি কি লক্ষ্য করেছেন? এরপরে কিন্তু তারা এনবিআর কার্যালয় ঘেরা করেছে। এই যে প্রেশারগুলো আসে, যে কারণে তো গভর্নমেন্টের এই সিদ্ধান্তগুলো নিতে আসলে ডিলে হয়ে যায়। প্রেশারে আপনি গিভ ইন করলে তো হবে না। আপনি যদি প্রেশারে গিভ ইন করেন, আমরা যেমন অনেকদিন ধরে বলে আসছি যে এনবিআরকে দুভাগে ভাগ করা দরকার, যে যারা আইন বানাবে আর যারা কালেক্ট করবে, দুইটা আলাদা সংস্থা হয়। এটা তো ইন্টারিমের সময় চেষ্টাও হলো, কিন্তু আবার এই প্রোটেস্ট হলো, এটাতে আবার সবাই দমে গেল। এনবিআর নিজের মধ্যেই প্রোটেস্ট হলো ইটসেলফ, অফকোর্স। সো এবং কেন হলো এটা আমরা জানি।
কেন হলো সেটাও আমরা জানি। সো এই জিনিসটা শক্ত হাতে করতে হবে আর কি, এটা শক্ত হাতে ডিসিশন নিতে হবে। এবং আমি আশা করব যে এটা নতুন সরকার, তাদের এখন সময় আছে 5টা বছর, এখনই সময়, ওই ইলেকশনের আগে তা করতে পারবে না এটা। আলোচ ভাই, আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে মোটরসাইকেলের কথা তো বললাম, তারা তো আসলে প্রকাশ্যে রাস্তায় করেছে, আর আপনারা তো আসলে কোন একটা হোটেলে সভা সেমিনারে বসে অর্থমন্ত্রীকে ম্যানেজ করে ফেলবেন, বাণিজ্য মন্ত্রীকে ম্যানেজ করে ফেলবেন, যে কারণে আসলে ছাড় পেয়ে যান। আর আরেকটি প্রশ্ন এসে যায় এখানে, আলমাজ ভাই, আপনার কাছে মন্তব্য জেনে স্যারের মন্তব্যটি জানবো, যে কর্পোরেট আয়করে বর্তমানে আমরা একটা ফিগার দেখলাম যে 25,000 কোটি টাকার মতো ছাড় দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আসলে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা এক্সপোর্ট ইনসেন্টিভও পান, এই যে গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে, কর ছাড় দিচ্ছে, তার বিপরীতে ইকোনমি কি পাচ্ছে, সেই ইন্ডাস্ট্রি কি আমরা কি সেই জিনিসটা পাচ্ছে কিনা তার বিপরীতে, না, এই অ্যাসেসমেন্টটা হওয়া দরকার না? অবশ্যই অবশ্যই। দিনের পর দিন তো আসলে কর ছাড়, দিনের পর দিন তো ইনসেন্টিভ না, এটা তো করা যাবে না। এবং আপনি তো এমনিও করতে পারবেন না, আপনার এলডিসি গ্রাজুয়েশন হলে এগুলো আপনি করতেও পারবেন না। গ্রাজুয়েশন আবার পিছাতেও চাচ্ছি আমরা এই কারণে। হ্যাঁ, বিভিন্ন কারণে অফকোর্স। হ্যাঁ আলমাস ভাই, না, সেটাই বলছি যে এটা তো আপনাকে তো ওইটা তো অ্যাসেস করতেই হবে যে ঠিক আছে, আমি এই ইন্ডাস্ট্রিকে আমি Benefit 15% একটা রিবেট দিয়েছি বা 20% রিবেট দিয়েছি, আমি সেটার কতটা গ্রোথ হয়েছে সেটা তো অবশ্যই। অ্যাসেসমেন্টটা তো করতে হবে। হ্যাঁ, সেটা বেসিস কিন্তু তো স্যার, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, যেমন আমার নিজের ইন্ডাস্ট্রিতে 10% ইনসেন্টিভ কিন্তু ছিল, সেটাকে কমিয়ে 8% করা হয়েছে। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় যে তাহলে কতটুকু বাড়লো ইন্ডাস্ট্রিটা, বাড়েনি। কিন্তু এখন বলতে পারেন কেন বাড়েনি, তার কারণ হচ্ছে অন্যান্য কারণ আছে। যেমন মনে করেন এক্সপোর্ট ইনসেন্টিভ ছিল, তো এক্সপোর্ট বরং কমেছে গত 3 বছরে। সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট হয় নাই, আপস্কিলিং হয় নাই, নতুন এআই টেকনোলজি চলে আসছে, ওটা অন্যান্য সমস্যা। সো কিন্তু ওখানেও আবার ব্যাপার আছে, ওখানে আমাদের সেই সময় মতো ডিসিশন নেওয়া দরকার ছিল, সময় মতো আমার আপস্কিলিং রিস্কিলিং এর দরকার ছিল, সেগুলো করা হয়নি। সো একটা সমন্বিত এফর্টের একটা অভাব আছে আমি মনে করি। আলমাস ভাই, মানে এই বিষয়ে একটা মন্তব্য জানিয়ে বিরোধিতা যাবো আপনার কাছ থেকে। মানে সরকারি খাতে আসলে পে স্কেল রয়েছে, বেসরকারিদের জন্য তো পে স্কেল নেই। মানে সরকারিতে যখন বেতন ভাতা বেড়ে যায়, তো একই সঙ্গে তো তাদের পারচেস ক্যাপাসিটি বাড়ে, কিন্তু যারা বেসরকারি চাকরি করেন তাদের তো পারচেস ক্যাপাসিটি বাড়ে না। এতে করে কি এক ধরনের সমাজে মানে আয় বৈষম্যর জায়গা আয় বৈষম্য তো সবসময় ছিল, মানে সম্পদ বৈষম্য জায়গাটা আরো চড়াও হয় কিনা, আরো বড় হয় কিনা? হ্যাঁ, তা তো হবেই। এখন আমারই যদি একজন পিয়ার, আমারই ক্লাসমেট, আমারই বন্ধু, সে সরকারি চাকরি করে আর আমি বেসরকারি চাকরি করি, তা এখন একটা অনেক মানে খুব বেশি একটা এখনো রয়েছে ডিসপ্যারিটি। সো আমার মনে হয় এই সরকারি চাকরিদের মানে যারা মানে চাকরিজীবী আছেন, তাদেরটা বাড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না তারা এনাফ রিওয়ার্ডেড। তাদেরকে কিন্তু আরেকটু আমার মনে হয় রিওয়ার্ড দেওয়া উচিত। আবার আপনার কর ট্যাক্স ভ্যাটের টাকাতেই কিন্তু আসলে সেই ফান্ড থেকেই কিন্তু হ্যাঁ, সেটা তো বটেই মানে দেখেন, মূল কথা এই যে টাকা বেড়ে যাচ্ছে, বেতন ভাতা বেড়ে যাচ্ছে, এই বিপুল তার তো অপারেটিং এক্সপেন্স এক্স্যাক্টলি এমনিতেই শর্টফলে আছে। এমনিতেই বোধহয় গত বছর বোধহয় 40-45 হাজার কোটি টাকার বোধহয় শর্টফল ছিল। এইটা কোনোভাবেই হবে না যতক্ষণ না আপনি ট্যাক্স নেট না বাড়ান, নতুন সোর্স না আপনি আইডেন্টিফাই করতে পারেন। আমাদের একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে এসে যে বড় বাজেট দেয় সরকার, এটার সুফল আসলে সাধারণ মানুষ কি পায়, এটা নিয়ে একটা আলাপ করতে চাই। একটা বিরতির পর আবার ফিরছি। আলমাস ভাই, সেটা হচ্ছে যে প্রসঙ্গে আলাপ করছিলাম যে সরকারকে বড় বাজেট, অনেক টাকা ঋণ করতে হবে, সরকার পাশাপাশি এনবিআরকেও আয় করতে হবে। এখন এনবিআরকে যখন আয় করতে হবে, তখন আপনি বলছিলেন যে চেনা পথগুলোতে এনবিআর বেশি হাঁটার চেষ্টা করে। কোন কোন খাতে মানে এবার ট্যাক্স ভেটের চাপ আসতে বলে অনুমান করেন? এবার আমরা তো দেখি যে সরকার আসলে পরোক্ষ করের দিকে বেশি সবসময় নজর রাখে প্রত্যক্ষ করের জায়গা থেকে। যেমন ধরেন যে মোবাইল ফোনে আমরা 100 টাকা রিচার্জ করলে 56 টাকায় সরকার নিয়ে নেয়। এসব খাতে কি এবারও আমরা দেখবো একই ফেনোমেনা, নাকি ভিন্ন কিছু দেখবো বলে? আমি তো মানে ভয় পাচ্ছি যে সেটাই হবে, কেননা আমি জানি না এই সরকার প্ল্যানিং করতে বেশ কতদিন আর সময় পেয়েছে, খুব বেশি তো আর না। সো এখন হচ্ছে লাইক যেটা ওই যে লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটা আমার সামনে আছে সেখান থেকেই আমি ট্যাক্সটা মানে আহরণ করার চেষ্টা করছি। সো কিন্তু কথা হচ্ছে যে ঠিক আছে, এবার কি কেমন হবে আমি জানি না, কিন্তু যেটা আমরা সবসময় বলে আসছি যে এই ধরনের যদি একটা আমার লং টার্ম প্ল্যান থাকে যে ঠিক আছে আমরা এইভাবে এই খাতে আমরা আস্তে আস্তে আমরা ট্যাক্সগুলো বাড়াবো বা আমরা ডিউটিগুলি বাড়াবো ইত্যাদি। এখন মনে করেন অনেক কন্ট্রাডিক্টরি জিনিস আছে, কিন্তু এই যে মনে করেন আমি বারবার আসলে আমার ইয়েতেই চলে আসি, এই যে আমরা ইন্টারনেট নিয়ে কথা বলি, আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, বা আমরা ডিজিটাল ইকোনমি নিয়ে কথা বলি। আমরা জানি যে এই সব কিছুর পিছনে আপনাকে কিন্তু একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনার কি লাগবে, আপনার ফাইবার অপটিক কেবল লাগবে, আপনার রাউটার লাগবে, সুইচ লাগবে। এগুলোর উপরে আপনার হাই ডিউটি আছে। কেন ডিউটি আছে এগুলোর উপরে? আপনি এগুলির ডিউটি কমিয়ে আপনি এই যে এটা তো আপনি ওই সরাসরি নিতে পারছেন, আপনি এটাকে ছেড়ে দেন, খুব নমিনাল কিছু নেন,
এটাতে তাতে নেটওয়ার্কটা বাড়বে, নেটওয়ার্কের সিকিউরিটি বাড়বে, এবং তখন এটার উপরে যে অ্যাক্টিভিটি হবে, ব্যবসা বাণিজ্য হবে, সেখান থেকে আপনি কিন্তু অনেক রেভিনিউ আর্ন করতে পারবেন। সো এইভাবে চিন্তাটা করা দরকার। আমি জানি যে আমি এটা আশা করছি না যে এটা এবারই হবে, কিন্তু আমি সরকারকে অনুরোধ জানাবো যে এই জিনিসটা যাতে এখন থেকে চিন্তা করা হয়, যাতে আগামী বছর বাজেটে যাতে আমরা একটা রিফ্লেকশনটা দেখতে পাই। সো এইটা মানে এই হলিস্টিক অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট। মেগা প্রকল্প নিয়ে যে একটু আগে কথা হচ্ছিল, মেগা প্রকল্প তো করতে হবে। মেগা প্রকল্প না করলে তো আপনার ওই যে এটা ক্যাপেক্স অ্যান্ড অপেক্স, ক্যাপেক্সে আপনি করেন, টাকা দেন, কিন্তু অপারেটিং এক্সপেন্স আপনাকে অপটিমাইজ করতে হবে। আমি বলছি না মিনিমাইজ, বাট অপটিমাইজ করতে হবে। সো সেইখানে আর কি আমার মনে হয় এটা নজর রাখতে হবে। আর যেটা মেগা প্রকল্পের যেটা আমার একটা দুঃখ, সেটা একটু শেয়ার করতেই চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে যে এই যে বড় বড় মেগা প্রকল্প যেগুলো হয়ে গেল, মেট্রো রেল হলো, রূপপুর হলো, থার্ড টার্মিনাল হচ্ছে ইত্যাদি, যে হাজার হাজার কোটি টাকার এই যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প, এখানে কি আইটির যদি বলি আবার, যে আইটির কি কোনো অংশ ছিল না? ছিল তো। এটার একটা ছিটে ফোঁটা যদি আমাদের ইন্ডাস্ট্রি পেত, এই কাজটা করার সুযোগ পেত, দেখতেন যে 100টা কোম্পানি বড় হয়ে যেত, দাঁড়িয়ে যেত। এগুলো সবগুলো বিদেশ থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। সো এইখানে নীতিমালার অনেক সমস্যা আছে, যে আমি একটা মেগা প্রকল্প নিয়েছি, তা আমার চিন্তা করতে হবে এটা দিয়ে আমি কি কি করতে পারি, এটা দিয়ে আমার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এখান থেকে আমার 2-3টা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে, এটা দিয়ে আমার কিছু নলেজ ট্রান্সফার হবে, স্কিল ট্রান্সফার হবে। এই জিনিসগুলো আমার মনে হয় চিন্তা করে তারপরে মেগা প্রকল্পগুলো নেওয়া দরকার। যে আমি শুধু নিলেই হলো না। এখন আমি যদি স্যাটেলাইট পাঠাই, আরেকটা পাঠাতে পারি, কিন্তু ওখানে কি কর্মসংস্থান কটা হবে? আর আমি ওই টাকা দিয়ে যদি আরেকটা প্রকল্প করি, সেখানে আমার কর্মসংস্থান কটা হবে? সো এগুলো আমার মনে হয় একটু যাচাই বাছাই করা দরকার। এবার ভাই, মানে সরকারকে বড় বাজেট দিতে গিয়ে তো আসলে ব্যাংক থেকে প্রচুর ঋণ নিতে হয়, এটা তো আপনারা জানেন। তো ব্যাংক থেকে যখন সরকার ঋণ নেয়, তখন তো বেসরকারি খাতের আপনারা যারা উদ্যোক্তা, তারা কি ঋণ পান? মানে এই সংকটটা কি রয়েছে, নাকি এটি শুধু কাগজে কলমের হিসাব? প্রথমে এই মন্তব্যটি জানবো। এছাড়া আপনি লক্ষ্য করেছেন যে ব্যাংক কিন্তু ইদানিং আগ্রহী বেসরকারি খাতকে ঋণ দেওয়ার জন্য না, যারা সরকারকে ঋণ দিতে চায়, ট্রেজারি বিলের ঋণ দিতে চায়, সেটা সিকিউরড, তারা সেখান থেকে নিয়মিত সুদ পাবে, টাকা রিটার্ন পাবে। ব্যবসায়ীদের দিলেই বরং সমস্যা, খেলাপি করবেন আপনারা। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু ব্যবসায়ীরা মানে এখন ঋণের সুদের পরিমাণ আপনি 14-16% ঋণ নিয়ে আপনি একটা ব্যবসাকে প্রফিটেবল করার মতো বা একটা ইন্ডাস্ট্রিকে প্রফিটেবল করার মতো এটা অবস্থা, এটা কিন্তু খুব সহজ কাজ না। এবং এই কারণে কিন্তু আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হচ্ছে না। আমি বুঝি যে ইকোনমিস্টরা বলেন যে হ্যাঁ, সুদের বাড়ালে আপনার ইনফ্লেশনটা চেক করা যায় ইত্যাদি, কিন্তু আমার তো ধারণা এটা মানে হচ্ছে না, কাজ হচ্ছে না। মানে বাংলাদেশের মতো এই ওয়ার্ল্ডে কাজ করে কি? অ্যাটলিস্ট না, যে ফর্মুলার কথা বললেন সেটা তো ফেডের ফর্মুলা। এক্স্যাক্টলি, ফেড যখন করে তখন সেটা কাজ করে। বাংলাদেশে কেন স্লো কাজ করতে চায়? এটা এটাই আমি তো এটা আমি বুঝছি না, যে আমরা শুধু একটা কপি পেস্ট করলে তো হবে না, আমাদের নিজেদের কনটেক্সটে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমাদের বাস্তবতা চিন্তা করতে হবে। সো মানে কথা ওইখানেই যে আপনি যেটা বললেন যে ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে ইন্ডাস্ট্রি মানে বা ব্যবসা আমরা সবাই করতে চাই, কিন্তু আমরা করতে পারছি না বিকজ অফ দ্য হাই ইন্টারেস্ট রেট। এক সময় আপনি জানেন যে আমরা বহুবার বলেছিলাম, বিসিসিআই থেকে বলেছিলাম, এবং সেটা সিঙ্গেল ডিজিটে নামে নিয়ে আসা হয়েছিল, তাতে লাভ হয়েছিল কিছুটা, কিন্তু যাই হোক আবার তো আফটার শকও রয়েছে। হ্যাঁ, আফটার শকও রয়েছে, এক্স্যাক্টলি। সো এটা ডেফিনেটলি একটা ট্রিকি ব্যাপার, এটা একটা ভালো ব্যালেন্সিংয়ের ব্যাপার, এটা ইকোনমিস্টরা ভালো বলতে পারবেন। তবে একটা জিনিস আমি ওই বারবার বলি যে আমি তো সবসময়, এটা কি হয় যে আপনারা যখন ঋণ চাইতে যান, ব্যবসায়ী যারা রয়েছেন, যারা আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আসলে কি ঋণ পেতে সমস্যা হয় ব্যাংক থেকে? সরকার বেশি ঋণ দেওয়ার কারণে আসলে কি হয়? না, আমি সেটা বলবো না। হ্যাঁ, সে ধরনের অভিজ্ঞতা না, আমি সেটা বলবো না। তবে অসুবিধা হয় কাদের জানেন? যারা ব্যাকবেন অফ দ্য ইকোনমি, এসএমইদের সমস্যা। হ্যাঁ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এদের সমস্যা হয় না। এখন ব্যাংকের সঙ্গে আপনাদের দীর্ঘদিনের লেনদেন, এক্স্যাক্টলি, তাদের একটা হিস্ট্রি, আই আন্ডারস্ট্যান্ড, বিকজ ব্যাংকও তখন কমফোর্টেবল থাকে, নিশ্চিন্ত থাকে, যে না ঠিক আছে, তার একটা ভালো ক্রেডিট হিস্ট্রি আছে। এসএমইর একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তার তো সেই হিস্ট্রিটা নাই। তো এইখানে আমার মনে হয় সরকারকে একটু এগিয়ে আসতে হবে। মানে যেমন আমি বারবার বলি যে এখানে ধরেন একটা কোনো রকম পার্টিকুলার সেক্টর বেসিস হতে পারে, সভরেন গ্যারান্টির ব্যবস্থা থাকতে পারে, বলতে পারে যে ঠিক আছে, একে যদি তুমি 1000 টাকা লোন দাও, 500 টাকার গ্যারান্টি সরকার দিচ্ছে, তখন কিন্তু ব্যাংক উৎসাহিত হবে লোনটা দেওয়ার জন্য। সো এই ধরনের আমার মনে হয় নীতিমালার চেঞ্জটা আনা খুব প্রয়োজন। আলমাস কবির ভাই, আপনার কাছে একটু আসতে চাই, যে প্রসঙ্গ ধরে আলাপ করছিলাম, যে এই যে অর্থায়নের উৎস, যে আসলে বিভিন্ন প্রকল্পে হোক বা শিল্প কারখানায় হোক, ইন্ডাস্ট্রিতে হোক, পুঁজিবাজার সেটা ফাংশন করছে না, লিজিং কোম্পানিগুলো বসে গেল, এরপর ব্যাংক বসে গেল, আসলে তাহলে সামনে ভবিষ্যৎ কি দেখেন?
না বসে যাওয়ার তো কারণ আমরা সবাই দেখেছি। এটা তো আপনি যদি ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যান বা লিজিং কোম্পানি থেকে টাকা নিয়ে চলে যান তাহলে তো বসে যাবেই। পুঁজিবাজারে একের পর এক কোম্পানি নিয়ে আসেন যেগুলো আসলে কোনো মৌলভিত্তি নেই। এক্স্যাক্টলি। তো ওইটা তো অন্য জিনিস। আপনাকে তো দুর্নীতি আগে ঠিক করতে হবে। ওইটা না হলে তো আপনার কোনো ফর্মুলাই কাজ করবে না। সো ওইটা আমার মনে হয় না কোনো ব্যাপার। বাট এই যে মাঝখানে একটা যে এফার্ট হয়েছিল যে বা কথাবার্তা হয়েছিল যে ব্যাংকগুলো কয়েকটা ব্যাংকে মানে একসাথে করা, কনসলিডেট করা বা কিছু মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন করা, আমার মনে হয় এই প্রসেসটা চালু রাখা দরকার। এইখানে ওই মানে কে কি আপত্তি করলো বা মালিকপক্ষ কি বললো এগুলোতে যদি সরকার আবার কেভিন করে তাহলে কিন্তু মুশকিল। ক্রিয়েটিভ ইকোনমি, আলমাজ ভাই। জি, আমি একদম সম্পূর্ণ একমত। আমি খুবই আনন্দিত হয়েছি যখন এটা জানলাম যে এর জন্য আলাদা তহবিল থাকবে। কিন্তু একই সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন এই কামার কুমার বিভিন্ন আর্টিসানস যারা আছে, তাঁতি যারা আছেন, তাদেরকে কিন্তু আমাদেরকে অন্যভাবেও একটু পৃষ্ঠপোষক করতে হবে। শুধু লোন দিলাম, লোন দিয়ে সে তার কাঁচামাল কিনলো তা না, আমাদেরকে কিন্তু একটু আপস্কিলিং করতে হবে। আপস্কিলিং মানে যেহেতু টেকনোলজি এসছে, টেকনোলজির ব্যবহারটা তাকে শেখাতে হবে। শেখালে কিন্তু সে কাজটা আরও ভালোভাবে করতে পারবে, এফিশিয়েন্টলি করতে পারবে, বেশি বেশি করে করতে পারবে, তার ব্যবসাও তখন বাড়বে। আমি বলছি না যে সব কিছু মেশিন করে দিক, কিন্তু দেখেন এআই দিয়ে আপনি কিন্তু ছবি করতে পারেন, ভিডিও করতে পারেন, সবই করতে পারেন, গানও করতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু সেইভাবে ইনস্ট্রাকশনটা দিতে হয়। আপনি যদি ক্লিয়ারলি ভালোভাবে ইনস্ট্রাকশন না দেন সেটা কিন্তু হবে না। এগুলো আপনাকে অস্বীকার করলে চলবে না যে না আমি ব্যবহার করব না সৃজনশীল, তাহলে আমার সৃজনশীলতা থাকলো না, এটা হবে না। এটা আপনাকে মেনে নিতেই হবে। একজন তাঁতির সে একটা জামদানি ডিজাইন করছে, সেটা কিন্তু সে এআই দিয়ে ডিজাইনটা করে তারপরে সে কাজটা করতে পারে। এবং যে মেশিনটা সে হয়তো হাতে করতো সেটা হয়তো একটু মানে মেকানিক্যাল হতে পারে, একটু ইলেকট্রিক ড্রিভেন হতে পারে, সেটা হতে পারে। সো এই ধরনের আপস্কিলিং বলছি আমি। কিন্তু টেকনোলজি অ্যাডাপ্ট করতেই হবে। টেকনোলজি অ্যাডাপ্ট না করলে হবে কি, ওই হাতে গোনা একটু কুটির শিল্প থেকে যাবে, এরা কোনোদিন বড় হতে পারবে না। এবং এর পরবর্তী যে প্রজন্ম তারা ওইটাতে উৎসাহিত হবে না। তারা কিন্তু দেখবে যে না এই কাজ আমি করব না, এত ম্যানুয়াল কাজ আমি করব না। সো আমার মনে হয় টেকনোলজিতে এই যে তহবিল যেটা করা হচ্ছে, এটা দিয়ে শুধু তাদেরকে এই ব্যবসায়িক ঋণ না, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য একটু ইনভেস্ট করা উচিত। আলাপ শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই সামনে এত আলাপের সুযোগ রয়েছে, বাজেট নিয়ে অনেক আলাপ হবে। ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। আজকে দর্শক শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।